আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিখন অভিজ্ঞতা 5-এ আজকে আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে রাজনৈতিক ইতিহাসের সন্ধান এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো মানুষের ইতিহাসের সুদূর অতীতে যাযাবর বৃত্তির কথা তোমরা জেনেছো। নিরাপদ জীবন ও খাদ্যের সংস্থানে মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করত। এই পরিকল্পনা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে দক্ষিণ এশিয়া এবং বাংলা অঞ্চলের তৈরি হয়েছিল এক গভীর সংযোগ। বিশ্বের নানান অংশ থেকে বিভিন্ন যোদ্ধা দল, শাসক, বণিক গোষ্ঠী ভারতবর্ষ এবং ভারতবর্ষের পূর্ব প্রান্তের দিকে এসেছে। সম্পদ ও ক্ষমতা দখল করেছে, শাসন ও শোষণ করেছে, অনেকেই বসতি স্থাপন করেছে এবং ভাষা, ধর্ম, সংস্কৃতি নির্মাণ ও বিনির্মাণে ভূমিকা রেখেছে। শাসক শ্রেণী নির্ধারণ করে দেওয়া রাজস্ব প্রদান করে, বিধিবিধান মেনে নিয়েই মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে গেছে। তবে মানুষ যে সবসময় বিনা বাক্য ব্যয়ে শাসকদের সকল আদেশ মেনে গৎবাঁধা জীবনযাপন করে তা কিছুতেই বলা যাবে না। বিভিন্ন সময় দেখা যায় অত্যাচারী শাসককে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছে, বিপ্লব ও বিদ্রোহ করেছে। এসবের মধ্য দিয়েই মানুষ ক্রমে ক্রমে নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেছে। রাষ্ট্র ও রাজতন্ত্রের গোড়ার কথা, অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে তৈরি হয় এবং রাজতন্ত্রের যে গোড়ার ইতিহাস থাকে সেই ইতিহাসগুলো এখন কিছুটা আমরা জানি। পৃথিবীতে প্রথম কবে রাজা ও রাজতন্ত্রের উদ্ভব ঘটেছিল? বিভিন্ন গবেষণার আলোকে ইতিহাসে পণ্ডিতগণ বলে থাকেন যে আজ থেকে প্রায় 7-8 হাজার বছর আগেই মানুষ নগর সভ্যতা গড়ে তুলতে শুরু করে। তখনই রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক সংগঠন ও রাজতন্ত্রের সূচনা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই রিডিং পড়াগুলো তোমরা পড়ে নিবে এবং এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। দেখো, প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, হরপ্পা, গ্রিক, রোমান সভ্যতাগুলোর বিকাশের সঙ্গে এই রাজতন্ত্র বিকাশের গভীর সম্পর্ক রয়েছে। রাজ্য ও রাজতন্ত্রের আদি রূপ দেখা যায় এই সভ্যতাগুলোতেই। রাজা ছিলেন একজন যোদ্ধা ও তার জীবন ছিল অসীম সম্পদ আর ক্ষমতাপূর্ণ। রাজার সহযোগী, ধর্মগুরু, উপদেষ্টা এবং সেনাপতিরাও ছিলেন সেই ক্ষমতার অংশ। তারা ছিলেন অভিজাত শ্রেণীর অন্তর্গত। রাজার ক্ষমতা বৃদ্ধির আরও একটি প্রধান উপায় ছিল যুদ্ধ-বিগ্রহ। বিভিন্ন নতুন অঞ্চলের আক্রমণ করে ধন-সম্পদ লুট করে রাজারা নিজেদের প্রভাব বৃদ্ধি করতেন। পরাজিত এলাকা থেকে সাধারণ মানুষকে বন্দী করে নিয়ে এসে দাস হিসেবে বিক্রি করে দিতেন। নিজেদের সেবায় নিয়োজিত করতেন। অন্যদিকে রাজা ও পুরোহিতেরা সাধারণ মানুষের জন্য রচনা করতেন এমন কিছুই আইন যার ফলে রাজা ও রাজতন্ত্রের প্রতি মানুষের আনুগত্য বৃদ্ধি পেত। নিয়মিত কর খাজনা দিয়ে রাজার আদেশ মেনে চলতে বাধ্য হতো। প্রাচীন মিশরের রাজাকে বলা হয় ফারাও। নিজেদের দাবি করতেন তারা দেবতার বংশধর হিসেবে। যারা ফারাও ছিলেন, ফারাও শব্দের অর্থ কিন্তু ফেরাউন, ফারাও বা ফেরাউন। ফারাও শব্দের অর্থ হচ্ছে সুবৃহৎ বাড়ি, অর্থাৎ তারা নিজেকে ফেরাউন নিজেকে কিন্তু দেবতা মনে করেছিলেন। এখানে একটি ছবি দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে খামেনি। এর পরের পৃষ্ঠায় দেখো, বৈশ্বিক রাজনৈতিক ইতিহাসে রাজাদের একটি ছবির দৃশ্য এখানে দেখা যাচ্ছে। এখানে লেখা আছে, নেফার তিতির সমাধির মন্দিরে দেওয়ালে আঁকা চিত্রে দেখানো হয়েছে তিনি বসে সেনেট নামের একটা খেলা খেলছেন। অনুমান করা হয় খেলাটার বর্তমান দাবা খেলার মতন কোনো খেলা ছিল। এটা অনুমান করে ধরে নেওয়া হয়েছে। এখানে দেখো কয়েকটি ছবি দেখা যাচ্ছে, যে এখানে প্রথম ছবিটি, তারপরে যে দ্বিতীয় একটি ছবি আছে, তৃতীয় একটি, এই তিনটি ছবি দেওয়ালে আঁকা মিশরের চাষাবাদের ছবি, অর্থাৎ বিভিন্ন ধরনের যে চাষবাস হতো সেটি আঁকে দেওয়ালে দেখানো হয়েছে। এরপর আছে স্পার্টা। স্পার্টারা একটি বর্বর ও পশ্চাৎপদ সামরিক রাষ্ট্র। স্পার্টা কি ছিল? প্রাচীন গ্রিক সভ্যতার নাম, আর আমরা সকলেই শুনেছি। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল অনেকগুলো ছোট ছোট নগর রাষ্ট্রকে কেন্দ্র করে। নগর রাষ্ট্রগুলোর মধ্যে এথেন্স ও স্পার্টার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
750 থেকে 550 প্রাক সাধারণাব্দের মধ্যে এই নগরগুলোর বিকাশ ঘটে। স্পার্টা ছিল একটি সামরিক রাষ্ট্র, আর স্পার্টার রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক। তিনিই ছিলেন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের প্রজারা তার আদেশকে আইন হিসাবে মেনে নিতে বাধ্য ছিল। স্পার্টা ছিল একটি যুদ্ধবাজ রাজার নগরী। এরপরে আছে কি এথেন্স। এই রিডিং পড়াগুলো তোমরা পড়ে নেবা। এরপর এথেন্স কি? প্রাচীন পৃথিবীর প্রথম যারা গণতন্ত্র বা মানুষের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল। কোথায় হয়েছিল? এথেন্সে। প্রাচীন গ্রিক সভ্যতার স্পার্টার সমসাময়িক একটি নগরাষ্ট্রের নাম হচ্ছে এথেন্স। শুরুর দিকে এথেন্সের একজন রাজার শাসন বংশানুক্রমিক রাজতন্ত্র চালু ছিল। সমাজে 4 শ্রেণীর মানুষ ছিল। শুধুমাত্র ধনী অভিজাতরাই রাজনৈতিক সুবিধা ভোগ করত। সাধারণ কৃষক, বণিক, কারিগরি ও দাসরা ছিল রাজনৈতিক সুবিধা থেকে বঞ্চিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু পড়ে তোমরা এথেন্স সম্পর্কে জানতে পারবা। এখানে একটি ছবি দেখা যাচ্ছে। ছবিটি হচ্ছে সে সময়ের অন্যতম প্রধান নগরাষ্ট্র এথেন্স নগরের মূল কেন্দ্র বা অ্যাক্রোপলিসের বর্তমান আলোকচিত্র। পরের পেজে আরেকটি ছবি দেখা যাচ্ছে। দেখো, এথেনিয়ান অ্যাক্রোপলিস, দেবী এথেনিয়ার পার্থেননের মন্দির। এখানে একটি অনুশীলনী কাজ আছে। আমরা এই অনুশীলনী কাজটি দেখে আজকে এই টিউটোরিয়াল শেষ করব। তো এখানে দেখো, প্রাচীন মিশর, স্পার্টা ও এথেন্সের রাজনৈতিক সংগঠন, সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। উপরের পাঠের আলোকে এই 3টি স্থানে মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচের ছকটি পূরণ করতে হবে। তাহলে এটি মিশরের, এটি স্পার্টার এবং এটি এথেন্সের। এই 3টি স্থান পূরণ করব কি দ্বারা? রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্য তুলে ধরবো এই 3টি এলাকার মানুষের দিয়ে। আজকে আমি ক্লাস এখানে শেষ করব। তো চলো এই 3টি কাজ আমরা কিভাবে পূরণ করব সেটি। তো দেখো, নমুনা উত্তর। প্রাচীন মিশর, স্পার্টা এবং এথেন্সের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো ছকে তুলে ধরা হলো। প্রথমে আছে মিশরের। মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন। মিশরের ফারাওগণ ছিলেন বিপুল সম্পদ ও সামরিক ক্ষমতার অধিকারী। ফারাওগণ নিজেদের সূর্য দেবতা রে এর পুত্র বলে মনে করতেন। ফারাওগণ নিজের রাজ্যের সকল সম্পদ এবং সকল মানুষের প্রাণের মালিক। মিশরের রাজাগণ অর্থাৎ ফারাওরা সুবিশাল প্রাসাদের বসবাস করতেন এবং তাদের সুরক্ষা দিতেন সশস্ত্র বাহিনী। রাজা ও তার সহযোগীরা অভিজাত শ্রেণী রাষ্ট্র পরিচালনা করতেন। রাজা দুর্বল অঞ্চল আক্রমণ করে সেখানে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেন এবং মানুষকে বন্দী করে দাস হিসেবে বিক্রি করতেন। সাধারণ মানুষের কাছে ফারাও ছিলেন পবিত্র। সাধারণ মানুষ বিশ্বাস করতেন ফারাওরা মৃত্যুর পরও তাদের শাসন করবেন। তাই তাদের দেহ মমি করে বিশাল আকৃতির পিরামিডের মধ্যে লুকিয়ে রাখা হতো। মিশরীয়রা মৃতদেহের সাথে মূল্যবান পাথর, স্বর্ণ, রৌপ্য দিয়ে দিত। এরপর আছে স্পার্টা। স্পার্টা নগরী ছিল একটি সামরিক রাষ্ট্র। স্পার্টার রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক। রাজা ছিলেন সকল ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের প্রজারা রাজার সকল আদেশ আইনের মতো মানতে বাধ্য ছিলেন। রাজা ছিলেন অনেক বেশি বর্বর ও পশ্চাৎপদ এবং যুদ্ধবাজ। যুদ্ধবাজ স্বভাবের ফলে স্পার্টার সাথে অন্য নগরের যুদ্ধ লেগেই থাকতো এবং লুটতরাজ লুণ্ঠন করে অর্জিত সম্পদ রাজা ও অভিজাতরা বিলাসী জীবনযাপনে কাজে লাগাতেন। সাধারণ মানুষ রাজার আদেশ আইন হিসেবে পালন করতেন। রাজার নির্মমতা বড় দৃষ্টান্ত হলো স্পার্টা নগরে নতুন শিশুর জন্ম হলে সুস্থ শিশুকে লালন পালনের অনুমতি দেওয়া হয় এবং অসুস্থ শিশুকে পাহাড় থেকে ফেলে হত্যা করা হয়। আর 9 নম্বরে, স্পার্টা নগরে অতিরিক্ত যুদ্ধবিগ্রহ ও রক্তপাত হওয়ায় সেখানে শিল্প, সাহিত্য ও শিল্প চর্চার কোনো অবদান নেই। এরপরেটা আছে এথেন্স। এথেন্সকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। এথেন্সের শাসন ব্যবস্থা ছিল মানুষের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা। বিরাট সংখ্যক নারী ও দাস অংশগ্রহণ থেকে বিরত থাকলেও এথেন্সকে গণতন্ত্রের আঁতুড়ঘর বলা হয়। এথেন্সের প্রথম রাজ্য পরিচালনা এবং আইন প্রণয়নের কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ শুরু হয়। শুরুতে এথেন্সের রাজতন্ত্রের চর্চা থাকলেও সাধারণ মানুষ স্বৈরাচারী রাজার বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। এথেন্সের শাসকরা সোলন, ক্লিসথিনিস, পেরিক্লিস কিছু নিয়ম নীতি প্রবর্তন করেন।
যার ফলে অভিজাত শ্রেণী ও শাসক শ্রেণীর একচেটিয়া রাজনৈতিক ক্ষমতা সংকুচিত হয় এবং সাধারণ মানুষের অধিকার বৃদ্ধি পায়। ৭. বিভিন্ন আইন পাস হয় যা সাধারণ মানুষের উদ্দেশ্যে করা হয়, যেমন জমির উপর কৃষকদের মালিকানা, ঋণের দায়ের প্রজাদের ক্রীতদাসে পরিণত না করা ইত্যাদি। সাধারণ মানুষ, কৃষক, বণিক, শ্রমিকদের নিয়ে অ্যাসেম্বলি গঠন করা হয়। নাগরিকগণ যে কোনো নাগরিক রাষ্ট্রের আইন, প্রশাসন, অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি সংক্রান্ত বিষয়ে মতামত পেশ করে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমি সাম্রাজ্যবাদের যুগ থেকে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।